প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ আয়োজন প্রতিরক্ষা ও দেশ গড়ার চ্যালেঞ্জ। আপনারা জানেন গতকাল ছিল সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। আমরা কালকে অনেক ব্যস্ততা থাকার ছিল, যেহেতু স্বাভাবিক সশস্ত্র বাহিনী দিবস আমরা একদিন পর আয়োজনটি করছি। 21শে নভেম্বর আপনারা সবাই জানেন 1971 সালের যুদ্ধটা তো শুরু হয়েছে 25শে মার্চ রাতে প্রথম যখন পাক হানাদার বাহিনী হামলা করলো। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, তখন থেকেই যুদ্ধ শুরু। কিন্তু তিন বাহিনী মিলে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তিন বাহিনী মিলে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণটা সেটা 71 সালের 21শে নভেম্বর থেকে, এবং তারই ধারাবাহিকতায় আমাদের 16 ডিসেম্বর বিজয় পর্যন্ত সেই গৌরবের দিন। তো এই 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস নিয়ে আমরা বিশেষ আলোচনাটা করব। এবং আপনারা জানেন যে আমাদের যে সশস্ত্র বাহিনী মূল কাজ তো প্রতিরক্ষা, কিন্তু মানে আমি এমনিতে বলি যে মানুষের আস্থার শেষ জায়গা আমাদের সশস্ত্র বাহিনী। যে কোনো বিপদে আপদে কাজে, এবং সবচেয়ে ভালো কাজটা কিভাবে হবে সশস্ত্র বাহিনী দিলে, বা যে কোনো বিপর্যয় দেখেছি রানা প্লাজা ধস থেকে শুরু করে বন্যা, দুর্যোগ, সবসময় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তাদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি। তাদেরকে নিয়ে আমরা আমাদের গৌরবের অংশীদার, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং যাদের বলার কথা তারাই আছেন, তিন বাহিনীর প্রতিনিধি আছেন আমাদের সাথে। খুবই আমরা আনন্দিত এবং গর্বিত। আমি পরিচয় করে দিচ্ছি। ডান দিক থেকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান, এনডিসি পিএসসি, পরিচালক ডব্লিউ&আর পরিদপ্তর, সেনা সদর। আছেন কমোডর মোহাম্মদ হুমায়ুন কবির ট্যাজ, এনজিপি, এনসিসি, পিএসসি, নৌ সচিব, নৌ সদর দপ্তর। এবং আছেন এয়ার কমোডর রুশাদ্দিন আসাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, জিডিপি, বিমান সদর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি যেটা বলছিলাম যে সত্যি সত্যি সশস্ত্র বাহিনী আমাদের জাতির গৌরবের অংশীদার। আমি যেই 21শে নভেম্বরের সেটা, এই তাৎপর্যটা যদি আপনার কাছে শুনি যে 21শে নভেম্বরেই কেন সশস্ত্র বাহিনী দিবস আমরা পালন করি। ধন্যবাদ জনাব প্রভাস আমিন। আপনার মাধ্যমে আমরা এই তিন বাহিনীর যে প্রতিনিধি আজকে এটিএন নিউজে আমরা উপস্থিত হয়েছে, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সম্মানিত প্রধানগণের পক্ষ থেকে এবং সকল সদস্যের পক্ষ থেকে এটিএন নিউজের সকল কলাকুশলী এবং আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমরা সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতেই এই সশস্ত্র বাহিনী দিবসের আমি স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি এর সাথেও স্মরণ করতে চাই আমাদের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই 30 লক্ষ শহীদদের, এবং সশস্ত্র বাহিনীর সেই সমস্ত সদস্যরা যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং যারা আহত হয়েছেন এবং তাদের পরিবাররা এখনও পর্যন্ত সেই বেদনা বয়ে বেড়াচ্ছেন, তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা সবাই জানেন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য 21শে নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। 1971 সালের 25শে মার্চের কথা আপনি বলেছেন। আপনারা জানেন 7ই মার্চের বঙ্গবন্ধুর রেসকোর্সের এই ভাষণের সময় থেকেই শুরু করে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। 25শে মার্চের সেই রাত্রে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে রাত 12টা 20 মিনিটে উনি কিন্তু স্বাধীনতার যে সংগ্রামের ঝাঁপিয়ে পড়ার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু উনি দিয়ে গিয়েছিলেন। এবং আপনারা জানেন প্রথমে কিন্তু আমাদের দেশে এপ্রিল মাস থেকে শুরু করে আমাদের দেশে বিশেষ করে অনিয়মিতভাবে আমাদের যারা গেরিলা যোদ্ধারা কিন্তু অংশগ্রহণ করছিলেন, এবং ওই সময় পাকিস্তান সেনাবাহিনীতে যারা বাঙালি সদস্যরা ছিলেন তারা কিন্তু 25শে মার্চ রাত্রি থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ওই সময় 8টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, তার মধ্যে 5টির ব্যাটালিয়নেরই লোকেশন ছিল কিন্তু বাংলাদেশের ভিতরে, এবং ওটা তাদের জন্য অত্যন্ত টাফ ছিল। এবং তারপরেও আপনি জানেন এপ্রিল মাসে আমাদের যে অস্থায়ী মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল, সেখানে এই যুদ্ধ পরিচালনার বিভিন্ন দিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন কর্নেল এমএজি ওসমানীকে, এবং পরবর্তীতে জুলাই মাসে পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে ফেলা হলো, এবং প্রত্যেকটির কমান্ডের দায়িত্ব দেওয়া হলো জ্যেষ্ঠ সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে। তো এখন 21শে নভেম্বরের তাৎপর্যটা এখানেই যে ওই সময় যারা যুদ্ধে পার্টিসিপেট করছিলেন সাধারণ মানুষের মধ্য থেকে যাদেরকে কিন্তু নেওয়া হতো তারা কিন্তু গেরিলা যোদ্ধা, তারা কিন্তু অনিয়মিত যোদ্ধা ছিলেন। কিন্তু নিয়মিত বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস,
আনসার, তাদের সমন্বয়ে যে পুলিশ এবং তাদের সমন্বয়ে যে নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল, এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স, নাম শুনেছেন অবশ্যই, তারা কিন্তু একটা সমন্বিতভাবে এই যুদ্ধের একটা পুরোপুরি একটা ইম্প্যাক্ট দেওয়ার জন্য, কারণ আমরা জানি যে একটা জয়েন্ট অথবা কম্বাইন্ডভাবে যদি অপারেশন না করা হয়, এটার কিন্তু একটা ইম্প্যাক্টটা এই পাকিস্তান বাহিনীর কাছে কিন্তু বোঝানো যাচ্ছিল না। রাইট, এই জন্য এটা দরকার ছিল। আর আপনারা সবাই জানেন ভারতীয় মিত্র বাহিনী কিন্তু 3রা ডিসেম্বর থেকে অপারেট করা শুরু করেছে, এবং এটার জন্য যে একটা শেপিং অপারেশন, এটারও কিন্তু কাজ করেছে আমাদের এই যে বাংলাদেশি এই যে 3টে যে নিয়মিত ব্রিগেড গঠন করা হয়েছিল তাদের মাধ্যমে। তো এই দিনটাকেই আমরা 21শে নভেম্বর সেনা, নৌ, বিমান, ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ সবার একটা সমন্বিতভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলে এই নিয়মিত ব্রিগেড এবং অনিয়মিত যোদ্ধা যারা গেরিলা যোদ্ধা তাদের সমন্বয়ে কিন্তু একটা প্রতিরোধ যুদ্ধ পরিচালনা করা হয়েছিল। টু দি পয়েন্ট করা আর কি, তখন ইম্প্যাক্টটা যতক্ষণ না পর্যন্ত একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে এই জয়েন্টনেসটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু শত্রুর কাছে কিন্তু ইম্প্যাক্টটা ক্রিয়েট করা যায় না। এবং আপনি যে বলেন যে 3রা ডিসেম্বর যে ভারত মিত্রবাহিনী আসছে, তারাও কিন্তু সেই ইম্প্যাক্টের পথ ধরেই এসেছে। দিস ওয়াজ পার্ট অফ এ লার্জার অপারেশন। সেটা আপনারা যখন নাকি ওই জায়গাতে নিয়ে যেতে পেরেছেন তখন তারা এটা বৃহৎ অপারেশনের অংশই কিন্তু ছিল এটা 21শে নভেম্বর থেকে এই যুদ্ধের সূত্রপাত। জি, আমি একটু কমোডর মোহাম্মদ হুমায়ুন কবির আপনার কাছে যে মানে সবারই তো আলাদা আলাদা নৌবাহিনীর কথা যদি স্পেসিফিক আপনার কাছ থেকে শুনি, আমি জানি যে 71-এ নৌবাহিনীর মানে সিনেমাটিক অনেক অপারেশনের কথা আমরা শুনি, অনেক সাহসী মানে দুঃসাহসী, সেই জায়গাটাতে একটু আপনাদের অল্প করে ছোট্ট করে তারপরে আমরা মানে বর্তমানের দিকে ফিরব। ধন্যবাদ। প্রথমেই আমি জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্য দিয়ে শুধু নৌবাহিনীর অপারেশনটি 1971-এই সীমাবদ্ধ নয়। আমরা যদি 6 দফা আন্দোলনের দফাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো একটি মূল্যবান দাবি ছিল পূর্ব পাকিস্তানে নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন। এই দাবিটি কিন্তু খুবই গুরুত্ব বহন করে, কারণ শত বঞ্চনার এবং যে শিকার বাংলাদেশ হয়েছে তার একটা প্রমাণ হলো যে এই সাবকন্টিনেন্টে অনেক কান্ট্রির নৌবাহিনীর অনেক অ্যাসেট ছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো ধরনের অ্যাসেট ছিল না। আমরা যদি দুই পাকিস্তানের মোট জনসংখ্যার হিসাবটা যদি দেখি, তাহলে দেখব প্রায় 50%-এর কাছাকাছি আমাদের জনবল ছিল। সে অনুযায়ী পূর্ব পাকিস্তানের জনবলের নিরাপত্তার জন্য কোনো মেকানিজম ছিল না। সেজন্যই বঙ্গবন্ধুর যে বৃহৎ একটা ভিশন ছিল তার একটা রিফ্লেকশন হয়েছে 6 দফায় নৌবাহিনী সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপনের প্রস্তাবের মধ্য দিয়ে। কিভাবে সেটা হয়েছে? কারণ যদি একটা নৌবাহিনীকে গঠন করতে হয় বা যে কোনো বাহিনীকে শূন্য থেকে গঠন করতে হয়, তাহলে সেটার জন্য পলিসি ডিসিশন দরকার হয়। সেই রাওয়ালপিন্ডিতে বসে তো একটা নৌবাহিনী গঠনের পলিসি ডিসিশন হতে পারে না, হয়নি। সেই জন্যই নৌবাহিনী সদর দপ্তর যদি পূর্ব পাকিস্তানে হয়, তাহলে পলিসি ডিসিশনের মাধ্যমে নৌবাহিনীর গঠনের সূত্রপাত এবং এর ক্ষমতা সক্ষমতা বৃদ্ধির বিষয়টা আসবে। এবং বঙ্গবন্ধু ওনার ভিশনে কি একটা বাস্তবধর্মী পদক্ষেপ উনি দিক নির্দেশনায় এসেছিল, যে বঙ্গোপসাগরের যে গুরুত্ব সেইটা অনুভব করে এবং বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়ান ওশানের যে কানেক্টিভিটি এবং এই বঙ্গোপসাগরের মাধ্যমেই যে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি, সেই বঙ্গোপসাগরের উপরে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে একটা সুগঠিত একটা নৌবাহিনী প্রয়োজন। এবং একটা দক্ষ নৌবাহিনী হতে হলে নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে হওয়ার দাবিটা যথার্থ। আর কোনো দেশে যখন একটা বাহিনীর সদর দপ্তর থাকবে, তখন সেটা তো একটা দেশের জন্য অনেক বড় একটা ডিগনিটি, একটা সম্মানের পরিচয় যে অমুক বাহিনীর একটি সদর দপ্তর রয়েছে। তারপরেও আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যে 71-এ নৌবাহিনীর অনেক ড্রামাটিক, আপনি এই শব্দটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। আসলেই ড্রামাটিক, কারণ আমরা যদি দেখি যে পূর্ব পাকিস্তানের স্বল্প সংখ্যক নৌবাহিনীর অফিসার এবং নাবিক পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলেন। সেখান থেকে সাবমেরিন আনার জন্য পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের কয়েকজনকে নির্বাচন করেছেন। এটাও একটা গুরুত্ব বহন করে। সাবমেরিন একটা স্ট্র্যাটেজিক ওয়েপন,
সেইটা আনার জন্য পূর্ব পাকিস্তানের কাউকে নির্ধারণ করা মানে সে তার দক্ষতা এবং যোগ্যতা বলেই কিন্তু ওই জায়গায় যেতে পেরেছে। তারা যখন ফ্রান্সে ছিল, যখন প্রশিক্ষণরত ছিল, তখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্দীপ্ত হয়ে, তার অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু সেইখানে সেই প্রজেক্টটা ছেড়ে চলে আসেন এবং ভারতে আসেন প্রথমে। তারপরে সেইখানে নিজেদের ৮ জন নৌবাহিনীর অফিসার এবং নাবিক, তারপরে যখন ভারতে আমাদের অনেক সদস্য ছিল, তাদের মিলে ৮ই এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত তারা একটা প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেন এবং একটা সংগঠিত হওয়ার চেষ্টা করেন। এবং তখন কিন্তু তারা একটা ডকুমেন্ট তৈরি করেন যে তারা বাংলাদেশে এই অপারেশনগুলো কীভাবে পরিচালনা করবে। এবং আমরা জানি যে তার একটি ডকুমেন্ট জেনারেল ওসমানীকে হস্তান্তর করা হয়েছিল। সেইটার সূত্র ধরেই, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু অপারেশন জ্যাকপট, যে অপারেশনের কথা বললাম, এটা একটা টেক্সটবুক এক্সাম্পল যে একটা নতুন কান্ট্রি কিভাবে সংগঠিত হয়ে একই সময়ে একটা অপারেশন করতে সক্ষম হয়। সেই অপারেশনের কয়েকটি মূল্যবান দিক ছিল, কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটা বাংলাদেশের 4টি বন্দরে একই সময়ে হয়েছে এবং একটা মিউজিকের মাধ্যমে, একটা গানের মাধ্যমে হয়েছে, যেটা আমরা পার্ল হারবারে বা নরম্যান্ডির সময় দেখেছি যে এই ধরনের একটা সিগন্যাল কিন্তু দেওয়া হয়। এটা হয়েছে, তার মানে একটা সারপ্রাইজ কিন্তু অ্যাচিভ করেছে। এবং পাকিস্তানি বাহিনীর প্রতি এমন একটা মেসেজ দেওয়া হয়েছে যে তারা যে কোনো জায়গায় তারা ঝুঁকিতে রয়েছে। এবং সর্বোপরি পাকিস্তানের জেনারেল নিয়াজির বইতেও আপনারা দেখেছেন যে তাদের লজিস্টিক লাইনটাকে কিভাবে ডিসরাপ্ট করা হয়েছে, যার কারণে তারা হতাশ হয়ে পড়েছে, তার পশ্চিম পাকিস্তান থেকে কোনো ধরনের সহায়তা পায়নি। সেই যে লজিস্টিক লাইন যেটাকে ডিসরাপ্ট করা হয়েছে, যেটাকে বিচ্ছিন্ন করা হয়েছে, সেটা ইম্প্যাক্টটা কিন্তু ছোট আঘাত কিন্তু বড় ইম্প্যাক্ট, অনেক বড়। সেটাই কিন্তু, কারণ পাকিস্তানের বাহিনী তো অনেক বড়, সেটা আঘাতটা ছোট কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়। কারণ ল্যান্ড বরাবর তো তাদের কোনো কমিউনিকেশনের কোনো মিন্স ছিল না, এয়ারেও অনেক রেস্ট্রিকশন ছিল। সেই জন্য তারা নদীপথ এবং সমুদ্র পথটাকে বেছে নিয়েছিল। অতএব সেই জায়গাটাতে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে ধীরে ধীরে তাদের সক্ষমতা কমবে এবং সেটাই পরবর্তীতে একটা বিজয়ের দিকে লিড করেছে। জনাব এয়ার কমান্ডার রুশাদ, আপনার কাছে একটু দুইটা জিনিস, একটা তো মানে ৭১-এ মানে বিমান বাহিনীর অবদান, সেটা আরেকটু যদি আপনি একটু সামনে এগিয়ে আসি আমরা, ৭১-এর বিজয় অর্জনের পরে এই যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য, সশস্ত্র বাহিনীর জন্যও বটে। আপনি যদি একটু ৭১ থেকে একটু সামনের দিকেও দৃষ্টি দিয়ে বলেন। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই এটিএন নিউজকে আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুদক্ষ নেতৃত্বে এবং বিচক্ষণতায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আজকে আমি মাতৃভাষায় এখানে বসে কথা বলতে পারছি এবং একই সাথে আমি স্মরণ করছি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের, যাদের চরম আত্মত্যাগ এবং যাদের চরম কষ্টের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা, এই স্বাধীন বাংলাদেশ এবং একটি স্বাধীন মানচিত্র। আমি আমার পূর্ববর্তী দুই বক্তার সাথে সামঞ্জস্য রেখে বলতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে। যুদ্ধ শুরু হয় ২৬শে মার্চের কালো রাত্রির মধ্য দিয়ে। তখন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর, পাকিস্তান বিমান বাহিনীর পক্ষত্যাগকারী বৈমানিকগণ, তখন কিন্তু কোনো যুদ্ধজাহাজ বা বিমান আমাদের ছিল না। সেজন্য অনেকেই স্থলযুদ্ধে আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধে জয়েন করেন। এবং আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে ৬ এবং ১১ নম্বরের সেক্টর কমান্ডারের দায়িত্বে কিন্তু বিমান বাহিনীর ২ জন কর্মকর্তা ছিলেন, তখনকার উইং কমান্ডার খাদেমুল বাশার এবং স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ খান। এরপরে যুদ্ধর যত এগিয়েছে ততই বৈমানিকগণ ওনারা উপলব্ধি করতে পেরেছিলেন যে যুদ্ধের গতি প্রকৃতিকে জানার জন্য একটা বিমান বাহিনীর প্রয়োজন আছে। যা হোক, অনেক সাধনার পরে ২৮ ডিসেম্বর একটি ডেকোটা, একটি এলিউট এবং একটি অটার বিমানের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হলো। প্রথমেই বলে রাখি, এই বিমানগুলো অত্যন্ত পুরনো ছিল এবং এগুলো অসামরিক বিমান ছিল, যেগুলোকে অত্যন্ত কষ্ট করে তখনকার বৈমানিকগণ, বিমান সেনাগণ যুদ্ধোপযোগী করে তোলেন এবং এরপরে কঠিন প্রশিক্ষণের মাধ্যমে ওনাদের পরবর্তী কার্যক্রম শুরু করেন। এবং আপনারা যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম আক্রমণ কিন্তু
শুরু হয়েছিল রাত্রিবেলা, যেটা অত্যন্ত কঠিন কাজ। ইদানিং বা আজকের এই সমসাময়িক বিশ্বে অনেক বিমান বাহিনী কিন্তু সেই সক্ষমতা নাই রাত্রিকালীন যুদ্ধ পরিচালনা করার, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রমই শুরু হয়েছিল রাত্রিকালীন কার্যক্রমের মধ্য দিয়ে, এবং অত্যন্ত সাকসেসফুলি ওনারা নারায়ণগঞ্জের গোদানাইল এবং ইস্টার্ন রিফাইনারির ফিউল ডিপো ধ্বংস করতে সমর্থ হয়েছিলেন। এবং এটার যে ইফেক্ট যেটা ছিল সেটা অনেক সুদূর প্রসারী ছিল, কারণ পাকিস্তানি সেনারা কখনোই আশা করে নাই আকাশপথে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা তাদের হামলা চালাতে পারে, এবং এটা কিন্তু তাদের নৈতিক মনোবল একদম ভেঙে দিয়েছিল। তো যা হোক, যুদ্ধ পরবর্তীকালীন আমি আরেকটা ঘটনার এখানে উল্লেখ করতে চাই। 1972 সনের 26শে মার্চ বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু প্রথম সাকসেসফুলি ফ্লাইপাস্ট অপারেশন কন্ডাক্ট করে, যেখানে আমাদের এই বিমান সেনাগণ দুটি সেভার F-86 এবং একটি T-33 জেট প্রশিক্ষণ বিমানকে কার্যোপযোগী করে বিমান সক্ষম করে, এবং তখন এই ফ্লাইপাস্টটা পরিচালনা করা হয়। এরপরে জাতির পিতার দিক নির্দেশনায় আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে MiG-21 সুপারসনিক ফাইটার বিমান সংগ্রহ করি। এর পাশাপাশি পরিবহন বিমান এবং হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা রেডার বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়। এখানে উল্লেখ করতে চাই, তখনকার যে MiG-21 বিমানটা আমাদের বহরে সংযুক্ত হয়েছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বাইরে এই মডেলের বিমান অন্য কোনো দেশ কিন্তু তখন পরিচালনা করতো না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত আধুনিক অবস্থায় তার যাত্রা শুরু করে। এরপরে জাতির পিতার প্রতিরক্ষার নীতিমালা অনুযায়ী পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়েছিল MiG-29 চতুর্থ প্রজন্মের MiG-29 সুপারসনিক ফাইটার বিমান, এবং তারপরেও এসছে F-7BG-1 আকাশ প্রতিরক্ষা রেডার এবং কমব্যাট প্রশিক্ষণ বিমানগুলো। এর পাশাপাশি আমাদের প্রশিক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমকেও বেগবান করার জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, এবং বর্তমানে বিমান বাহিনী একটি আধুনিক বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আলোচনাটা একটু সামনের দিকে এগিয়ে নেই। বাংলাদেশের মানে আমাদের ছোট দেশ যখন মানে স্বাধীনতার পরপর আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এটা বাস্কেট কেস হবে, যে আমাদের কেস হবে না, কিন্তু আজকে বাংলাদেশ সত্যি সত্যি একদম বিস্ময়, মানে যে কোনো অর্থে বলেন, অর্থনৈতিক সূচনা। বাংলাদেশের সবচেয়ে বড় সাইনবোর্ডের মধ্যে একটা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তারা শান্তিরক্ষা মিশনে শুধু যে গিয়ে সংখ্যায় বেশি তা না, আমি যেটা বলবো যে আমাদের গর্বটা হলো যে যেখানেই বাংলাদেশ সেনাবাহিনী গেছে সেখান থেকে কিন্তু অনেক সুনাম, এবং আমরা শুধু বাংলাদেশের মানুষ না, জাতিসংঘ যখনই যেখানে শুনি যে বাংলাদেশের সেনাবাহিনী, সব বিমান বাহিনী, নৌবাহিনী যারা যেখানে গেছে তাদের সব দিক দিয়ে মানবিক ইয়েতে, দক্ষতায়, মানে যে কোনো কোয়ালিটিতে টপ ক্লাস, এটা কিন্তু আমাদের গর্বিত করে সারা বিশ্বে। এইটা একটু আপনার কাছে শুনতে চাই, মানে এই গর্বটা আমাদের তো গর্বিত করে, কিন্তু কিভাবে অর্জিত হলো? জি, ইনফ্যাক্ট যুদ্ধের পরবর্তী অবস্থায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নিয়েছেন 3.5 বছরে, সেটা কিন্তু একটা যুগান্তকারী মাইল ফলক। উনি যে 1974 সালে যে আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতি যেটা ফলো করেছেন, যার ভিত্তিতে কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু ফোর্সেস গোল 2030 ইয়ে করছেন, এবং যার মাধ্যমে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন হচ্ছে, উন্নত সরঞ্জামাদি অ্যাড হচ্ছে, আমাদের অফিসাররা এবং মেনরা তারা বাইরে যাচ্ছে প্রশিক্ষণের জন্য। এবং এটার বড় কিন্তু একটা জিনিস অ্যাড হয়েছে আমাদের, যখন আমরা দেশের বাইরেও কিন্তু পার্টিসিপেট করার সুযোগ পেলাম। আমি আমাদের ফিজিক্যাল এবং সিগনেচার দেশের মধ্যে বা আমাদের অঞ্চলের মধ্যে অথবা বহির্বিশ্বে রাখতে পারবো যদি আমি বাইরে অপারেট করার সক্ষমতাটা যদি আমার থাকে, এবং অন্যান্য উন্নত দেশের সেনাবাহিনীরা অথবা সশস্ত্র বাহিনীরা তারা যদি আমাদেরকে রিকগনাইজ করে। এটার প্রথম রিকগনিশন কিন্তু আমরা পেলাম 1992 সালে, যখন কুয়েত ইরাক দখল করলো, তখন কিন্তু অপারেশন মরু প্রান্তরে পার্টিসিপেট করার জন্য আমরা আহ্বান পেলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রথমে দেশের বাইরে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ আমরা পেলাম, এবং আমরা উই বিকেম সাকসেসফুল। এবং এটার জন্য মানে এই যে আপনার দক্ষতার সুযোগ পেয়ে সাথে সাথে আপনি কাজে লাগিয়ে দেন, এবং এটা কিন্তু একটা লিগেসি কিন্তু। এই যে আমি 1974 এর যে প্রতিরক্ষা নীতির কথা বললাম, সেই নীতি অনুসরণ করে পরবর্তী সরকারগুলো কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীকে পরিচালনা করেছে, আধুনিকায়ন করেছে। এবং এরপর থেকে আমাদের ক্যাম্বোডিয়াতে আমরা করলাম, নামিবিয়াতে করলাম,
আপনার সুদান ইয়াতে করলাম, মোজাম্বিকে করলাম, সোমালিয়াতে করলাম, এবং এরপরে এটা একটি ইতিহাস। এবং আফ্রিকান অলমোস্ট 7টা মহাদেশের 5টা মহাদেশের প্রায় 54টা এরকম ইউএন মিশনে কিন্তু সাকসেসফুলি সোফার আমরা পার্টিসিপেট করেছি। ইতিমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অলমোস্ট 1,40,000-এর মতো সদস্য কিন্তু শান্তিরক্ষা মিশনগুলোতে আমরা পার্টিসিপেট করেছি। এর মধ্যে আমাদের অনেক সদস্য, প্রায় 120 জন আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য কিন্তু নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন এবং শহীদ হয়েছেন। এই আস্থার জায়গাটা কিন্তু এসছে আমাদের পেশাদার এবং পেশাগত দক্ষতা এবং আমাদের যে শৃঙ্খলা এবং আমাদের যে পেশাগতভাবে যে দায়িত্ব পালনের প্রতি যে আমাদের যে একটা একনিষ্ঠতা, শৃঙ্খলা, এটার কারণে আমি বলবো যে, এবং এটা কিন্তু আমরা প্রত্যেকটা মিশনেই কিন্তু, এবং আপনি কিন্তু জাতিসংঘের কিন্তু ডেফিনেশনে অনেকগুলো রোবাস্ট ইউএন মিশন আছে। সোমালিয়া তার মধ্যে একটা, মোজাম্বিক তার মধ্যে একটা, বর্তমানে যে মিশনগুলো চলছে আফ্রিকাতে, বিশেষ করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তারপরে মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এখানে কিন্তু ইউএনের যে চ্যাপ্টার 7-এই কিন্তু রোবাস্ট ইউএন পিস কিপিং অপারেশন হচ্ছে। এবং এই রোবাস্ট পিস কিপিং অপারেশনে কিন্তু আমরা সমানভাবে সক্ষম। আমরা অনেক বছর পর্যন্ত সর্বোচ্চ শান্তি রক্ষা সদস্য পার্টিসিপেটিং আমরা কান্ট্রি ছিলাম। মাঝখানে কয়েক বছর আমরা হয়তো বা দ্বিতীয় স্থানে এসেছিলাম, তাও সংখ্যাতাত্ত্বিক বিচারে মাত্র। এখন আবার নতুন করে কিন্তু আমরা এখন সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষা বাহিনী কিন্তু বাংলাদেশের। এবং এটা জানেন, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, এবং আমি বলবো বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে যে, এবং এটার জন্য আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে সুদূর প্রসারী নেতৃত্ব, আমাদের বর্তমানে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানগণ যারা আছেন, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, ওনাদের সবার যে একটা প্রজ্ঞা এবং ভিশন, সামনে দূরদর্শিতা, এটাই কিন্তু পরিচয় বহন করে। এবং ইউএন মিশনের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড প্রিপেয়ারনেস, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অফ রেডিনেস, যেটা কিন্তু জাতিসংঘ কিন্তু ফলো করে। এবং যখনই ডাকলে পাওয়া যায় একদম এক্স্যাক্টলি, এই যে টাইমটা কত স্বল্পতম সময় আমরা ডিপ্লয় হতে পারি, কিভাবে আমরা উন্নত মানের ইকুইপমেন্ট রাইট ইন দা আমাদের মিশন এরিয়াতে আমরা পেতে পারি। এটা ব্যাপারটা এমন যে এখানে কিন্তু কোনো পার্সিয়ালিটি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। আপনি ওখানে দক্ষতা প্রমাণ করতে পারলেই আপনি আপডেট হবেন, না হয় কিন্তু জাতিসংঘের এখানে কিন্তু অনেকগুলো দেশ কন্টেস্ট করে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো অর্জন করতে হয়। ভালো ভালো দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বর্তমানে অনেক আফ্রিকান কান্ট্রিজ কিন্তু আসছে, রুয়ান্ডা, তারপরে সাউথ আফ্রিকা, অনেকগুলো কান্ট্রি কিন্তু আসছে। কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ আমরা যেভাবে আমাদের দক্ষতা বজায় রাখছিলাম, একই রকমভাবে এই দক্ষতা এবং আমরা বজায় রেখে এখনো পর্যন্ত আমরা পার্টিসিপেট করছি। শুধু পুরুষ সদস্যরা না, ইভেন আমাদের নারী সদস্যরাও। আমি এটা নারীর ক্ষমতা নিয়ে আমি একটু পরে আলাদা করে শুনবো। আমি একটু কমোডর মোহাম্মদ হুমায়ুন কবির আপনার কাছে, যেটা মানে দক্ষতার তো একটা লেভেল, এটা ধরেন আপনারা অ্যাচিভ করা, কিন্তু দক্ষতার সাথে আমি আরেকটা জিনিস খুব, আমি যখন মানে ইউএন পিস মিশনের গল্প শুনি বা ইয়ে করি, যে বাংলাদেশের সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর সদস্যরা সব জায়গায় খুব জনপ্রিয়, মানে অনেক হিউম্যান কোয়ালিটিতে অনেক বেশি আপগ্রেডেড আমি বলতে পারি। যে সেখানে আমরা শুনি যে বাংলাদেশের নামে রাস্তা হয়, বাংলা ভাষার রিকগনিশন পায়, সেগুলো কিন্তু আপনাদের মাধ্যমে পায়। এই আমি অন্য মানে আপনাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর আপনার পেশাগত দক্ষতার বাইরে এই মানবিকতার উৎকর্ষটা, এইটার ম্যাজিকটা শুনতে চাই। মানে এটা সাংঘাতিক আমাকে টাচ করে, কিন্তু যখন শুনি যে বাংলাদেশ শুনলেই একদম ভালোবাসাটা যেটা, সেটা কিন্তু অন্যভাবে অ্যাচিভ করা সম্ভব না। সেটা কিভাবে সম্ভব? ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। আমি কোর ইস্যুতে যাওয়ার আগে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে নৌবাহিনীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ওরা ভূমিতেও কাজ করতে পারে, নদীতেও কাজ করতে পারে, সমুদ্রেও কাজ করতে পারে। এবং নৌবাহিনীর বঙ্গবন্ধু 1975 সালেই নৌবাহিনীকে বড় ফ্রিগেট উপহার দিয়েছেন। এটাও কিন্তু আরেকটা সিগনিফিক্যান্ট, একটা নতুন জাতির জন্মের 3-4 বছরের মধ্যেই একটা ক্যাপিটাল শিপ বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীকে উপহার দিয়েছেন। সেটার মাধ্যমেই আমাদের একটা বিরাট জাম্প হয়েছে আমাদের দক্ষতার। এই দক্ষতার সাথে যে জিনিসটা, দুইটা জিনিস এসছে। একটা এসছে যে শিপগুলো বিভিন্ন সময় বিদেশে ভ্রমণে যায়, গুডউইল ভিজিট বলা হয়, বা এটা মিলিটারি ডিপ্লোমেসির একটা অংশ। সেটার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে একজন জুনিয়র অফিসার বা নাবিকের প্রথম থেকে একটা ইন্টারাকশন শুরু হয়। আর আমাদের যে ইনহারেন্ট যে কোয়ালিটিটা রয়েছে, তো আমরা তো জাতিগতভাবে খুবই অতিথিপরায়ণ, খুবই মানবিক, এটা আমাদের ধার্মিক এবং আমাদের কালচারাল দিকটা থেকেও আমাদের এসেছে। সো এই জিনিসটাকে আমরা সবসময় প্রিজার্ভ করে রেখেছি। আমরা তো জনগণেরই অংশ,
আমাদের সবাই তো নেভির বাইরে, তো সবাই সবার সাথেই তো আমাদের মেলামেশা। তা এইটা দক্ষতার সাথে কিভাবে ম্যাচ করেছে এই মানবিক দিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে কেউ কখনো বলবে না যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী খুব ক্রুয়েল, এরকম না। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তার দায়িত্বটা 100% পালন করে উইথ মানে হিউম্যান টাচ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কাইন্ডলি অ্যাড করার সুযোগ পাই, অনেকগুলো আফ্রিকান মিশনে, বিশেষ করে সিয়েরা লিওনে আপনারা শুনেছেন, ওনারা কিন্তু বাংলাদেশের নামে কিন্তু রাস্তার নাম, আমি সেটাই বলছিলাম। আমি আইভরি কোস্টে অপারেট করেছি 2006-07 সালে। ওখানে আমি একটা গ্রামে দেখেছিলাম আমাদের একজন মেজর মঞ্জুরের নামে বাচ্চাদের ওরা নাম রাখতো মঞ্জুর। তো কি পরিমাণ আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করতাম। ওখানে ইউএন আর একটা সুবিধা আছে, ওখানে আমাদের একটা ম্যান্ডেটেড টাস্ক থাকে, সিভিল মিলিটারি কোঅপারেশন। আমরা হয়তোবা আমরা থাকলেই সব সময় হবে না, যদি আপনার ভিতরে ইনহেরেন্ট যদি সেটা না, আমরা ফোর্স হিসেবে অপারেট করি, আমরা যে সিভিক যে দায়িত্ব সেগুলো করি, কোনো ক্ষেত্রে আমরা পুলিশিংও করি, যার জন্য কিন্তু আমরা জনসাধারণের অনেক কাছে যাওয়ার একটা সুযোগ পাই। আর যখন তারা একটা ভরসার জায়গা থেকে আমাদেরকে দেখে, আর আপনি যেটা বললেন আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য যেটা আছে, আমাদের অতিথি পরায়ণ, আমরা অন্যদেরকে হেল্প করি, সাহায্য করি, হসপিটালিটি জিনিসটা আমাদের মধ্যে আছে, এই জিনিসটা অনেকটুকু আমাদেরকে ইয়ে করে। জি, আপনি যেটা বলছিলেন। জি, আরও যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে বিভিন্ন দেশে যখন শান্তিরক্ষা মিশনে যাওয়া হয়, প্রতিটা দেশেরই কনফ্লিক্টের এক একটা ধরন থাকে। কিন্তু যেমন সাউথ সুদানের যে কনফ্লিক্টগুলো রয়েছে বা লেবাননে কনফ্লিক্ট রয়েছে, এই দুইটাতে নৌবাহিনীর অপারেশনের একটু ধরনটা আমি উল্লেখ করতে চাই। সাউথ সুদানে লাইফলাইন নামক একটা অপারেশন পরিচালনা করা হয়, যেটা নদী দিয়ে বিভিন্ন মালামাল পরিবহন করা হয়। নদী দিয়ে যখন মালামাল পরিবহন করা হয়, তার দুই পাশের অংশটা কিন্তু খুবই কাছাকাছি, যে কোনো সময় একটা ঝুঁকির সম্মুখীন হতে পারে। তাহলে এই ঝুঁকিটাকে নেগোশিয়েট করেও কিন্তু নৌবাহিনীর এই লাইফলাইনটাকে বজায় রেখেছে, চালু রেখেছে। আমরা ভূমধ্যসাগরে বা লেবাননেও যদি আমরা দেখি যে সেখানে শুধু একটা পিসকিপিং মিশনই নয়, এখানে খুব একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন। সেই সিচুয়েশনে আমাদের সাউথ এশিয়ান একমাত্র কান্ট্রি কিন্তু বাংলাদেশ, যার নৌবাহিনীর জাহাজ অপারেট করছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে লেবাননে বড় ধরনের একটা বিস্ফোরণ হয়েছে। একটা উদাহরণ যদি আমি দেই, বিস্ফোরণের পরই খুব সন্নিকটেই আমাদের জাহাজটি ছিল। আমাদের জাহাজের অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, ইনজুরি হয়েছে। এটা সত্ত্বেও আমাদের জাহাজের ক্যাজুয়ালিটি যাদের হয়েছে, ইনজুরি হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠিয়েছে, এবং জাহাজে যারা অক্ষত অবস্থায় রয়েছে তারা রেস্কিউ অপারেশনে গিয়েছে। তারা এই যারা এই এক্সপ্লোশনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিকিৎসা দিয়েছে, তাদেরকে উদ্ধার করেছে। তো প্যারালালি যে হিউম্যান ফ্যাক্টরগুলোকে দেখেন নৌবাহিনী কীভাবে অ্যাপ্লাই করেছে। তাদের যারা আহত তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে, প্যারালালি বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন, তাদেরকে ফার্স্ট এইড প্রদান করা, এবং এই সময়ে করোনারও একটা প্রভাব ছিল, কিন্তু সেখানেও নৌবাহিনী প্যারালালি বাকি জনগণের মাধ্যমে এটাকে উদ্ধার করতে পেরেছে বা সহায়তা করেছে। সবচেয়ে বড় আরও ফ্যাক্টর যে জিনিসটা থাকে, এখানে বিভিন্ন ধরনের গ্রুপের ভিতরে ক্ল্যাশ থাকে। আমরা যদি তাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা বুঝতে পারি এবং তাদের যে ক্ল্যাশের দুই দিকে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারি, তখন আপনার নেগোসিয়েশন সুবিধা হয়। এবং এই জিনিসটাই আমাদের বিপসটে যে ট্রেনিং দেওয়া হয় এবং সার্ভিসে যে ট্রেনিংগুলো দেওয়া হয়, এই রেজিলিয়েন্স, এই অ্যাডাপ্টেবিলিটিগুলোকে শেখানো হয় যে কিভাবে আমরা এরকম একটা কনফ্লিক্টিং সিচুয়েশনকে কীভাবে ম্যানেজ করব। সেই জন্যই দেখা যাচ্ছে যে দুই পক্ষ থেকেই যখন বাংলাদেশি শান্তিরক্ষীদের এত বড় একটা রয়েছে, আগ্রহ রয়েছে, অটোমেটিক্যালি ইউএন থেকেও কেন আমরা এত লিডিং এসেছি। এটা কি শুধু ফাইটিং অ্যাবিলিটির জন্য? কারণ পৃথিবীর অনেক কান্ট্রিতেই এই নেগোসিয়েশন হয়েছে উইদাউট ইউজিং এনি আর্মস। কিভাবে পেরেছি আমাদের এই হিউম্যান কোয়ালিটিটাকে আমরা অ্যাপ্লাই করে, এটা আমাদের একটা বড় গর্ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এয়ার কমোডর রুসাদ। আমি একটু আলোচনাটা অন্যদিকে নেই। যদি ধরেন আপনি শুরুতে একটু বলেছেন, আমি সেই জায়গাটায় আগাই, যে বাংলাদেশে এই 50 বছর মোটামুটি বাংলাদেশের বয়স, তাতে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মানে ইকুইপমেন্ট অর্থে সব মিলে অনেকই। তো এমনিতে একটা খুব কমন সাধারণ কথা যে বাংলাদেশের এত বড় আর্মি দিয়ে কী হবে, মানে সাবমেরিন কিনে কী হবে, বাংলাদেশকে যুদ্ধ করবে নাকি, যুদ্ধ করলে পারবে নাকি। কিন্তু সক্ষমতাটা দরকার এই কারণে যে হয়তো আপনার যে কোনো আলোচনায় যে আপনি সক্ষমতার সাথে কিন্তু অপোনেন্ট আপনাকে মাপবে যে আপনার কি। এই জায়গাটাতে একটু বলি যে আমাকে যুদ্ধ করতে হোক আর না হোক, আমার একটা শক্ত, দক্ষ, এফিসিয়েন্ট সশস্ত্র বাহিনী দরকার। এইটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি যথার্থই বলেছেন। সবসময় যে শুধু যুদ্ধ করার জন্য তৈরি থাকতে হবে নট দ্যাট, আমাকে রেডি থাকতে হবে যে আমি তোমার চেয়ে কম না, সেটা বোঝানো। আপনি যথার্থই বলেছেন। এটা বাংলাদেশের
আমরা যদি এখনকার যে অর্থনৈতিক অগ্রযাত্রাটা দেখি, যেখান থেকে শুরু হয়েছিল আজকে একটা আমি বলবো যেটা অবিশ্বাস্য গতিতে এখন আগাচ্ছে। এবং আপনি যদি পারিপার্শ্বিক বিশ্বের অবস্থা দেখেন, যে দেশগুলোতে গৃহযুদ্ধ আছে কিংবা যে দেশগুলোতে সংঘাতময় পরিস্থিতি আছে, পাশাপাশি যদি ওই দেশগুলোর সামরিক বাহিনীর অবস্থান দেখেন, তাহলে জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আপনার যখনই অর্থনৈতিক সক্ষমতাটা বেড়ে যাবে, সেই সময় যদি একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী না থাকে, তাহলে কখনোই কিন্তু আপনি যারা আপনার ক্ষতি করতে চায় তাদের মনে সেই ভয়টা আপনি জাগাতে পারবেন না। এবং তাদের মধ্যে তখন কিন্তু সেই ধরনের একটা অ্যাটিটিউড ডেভেলপ করবে যে আপনাকে আপনার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য। সশস্ত্র বাহিনী একটা দেশের ওভারঅল ব্যালেন্সের জন্য অত্যন্ত জরুরি, এবং সশস্ত্র বাহিনী দেশের অগ্রযাত্রার একটা পরিপূরক হিসেবে আমি দেখি। আজকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে উন্নয়ন হচ্ছে এবং আমরা যে আগামীতে ফোর্সেস গোল 2030 কথা বলছি, এটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে অগ্রযাত্রা, সেটা আমি বলবো সম্পূর্ণ সামর্থক। এবং আমি আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য আমরা যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র কিংবা যে কোনো আন্তর্জাতিক হুমকিকে আমরা সহজে মোকাবেলা করতে পারবো। এবং এটার জন্য হয়তো আমাদের সশস্ত্র যুদ্ধে যাওয়ার দরকার নেই, এই কৌশলগত স্ট্র্যাটেজিটা থাকবে। এক্স্যাক্টলি, এই সশস্ত্র বাহিনীর উপস্থিতি যে কোনো দেশের মনে দুবার হলেও চিন্তা করার ভাবনার উদ্রেক হবে যে কেন আমরা ওই দেশের সাথে একটা ইয়েতে যাব, সংঘাতময় পরিস্থিতিতে যাব। এই জন্য একটা যখন নাকি শক্ত সশস্ত্র বাহিনী থাকবে, ডিপ্লোমেসিটা তখন অনেক সহজ হবে, অনেক বেগবান হবে, অনেক শক্তিশালী হবে। এবং সেটাই কিন্তু আমরা আধুনিক বিশ্বে দেখি। আমি সেটাই ধারণাটা। জি, আমরা একটু অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, এটা গুছাই। এখন যেটা মানে আপনারা সবচেয়ে যেটা করছেন, আমি শুরুতে বলেছি যে জনগণের আস্থার আলটিমেট জায়গা হলো সশস্ত্র বাহিনী। যে কোনো কাজ, আপনি দুর্যোগ বলেন, বন্যা বলেন, হাতির ঝিল বানাতে হবে, যে কোনো কিছু কাজ হচ্ছে না, অনেক দুর্নীতি হচ্ছে, সে ঠিক আছে সশস্ত্র বাহিনীকে দিয়ে দাও। এই জায়গাটা, এই আস্থাটা আপনারা কিভাবে অর্জন করলেন? এই পথ চলাটা একটু শুনি। কিন্তু আমি যদি একটু বলি, এই পথ চলাটা কিন্তু খুব সহজ ছিল না। ধরেন আমি 3 দশক আগেও কিন্তু নানা রকমের ভুল বুঝাবুঝি ছিল এবং সব মিলিয়ে, কিন্তু এই ভুল বুঝাবুঝি দূর করে আপনারা যে এখন জনগণের আস্থার একদম আলটিমেট জায়গায় যেতে পারলেন এই সশস্ত্র বাহিনী, সেই গল্পটা একটু শুনি আপনার কাছে। আমাদের দেশ কিন্তু অনেক লম্বা সময় পার করে এসেছি। 1 বছর পরে কিন্তু আমরা দেশের 50 বছর পার করব। যদিও ইয়াং স্টেট আপনি বলতে পারেন, বাট এটা যদি সময়ের পরিক্রমায় আমি বলবো যে আমাদের যে অগ্রযাত্রা কিন্তু একটা কালোত্তীর্ণ সময়, কিন্তু 50 বছর 49 বছর কম সময় নয়। আর যেভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে কিন্তু গাইড করা হয়েছে অথবা ধরেন লিডারশিপ দেওয়া হয়েছে, নেতৃত্বে যেভাবে প্রদান করা হয়েছে, এবং বর্তমান সরকারের আমি বলবো 2009 থেকে শুরু করে ধারাবাহিকভাবে যেভাবে কিন্তু আমরা অগ্রযাত্রা হচ্ছে আমাদের আধুনিকায়নের এবং সরঞ্জামের জন্য। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন যে আমাদের স্ট্রেংথটা কিভাবে অথবা যে ইফেক্টিভনেস দেশের কাজে, আসলে ইনফ্যাক্ট আমি যদি ঠিক 70s এর মাঝামাঝি থেকে যদি যাই, পার্বত্য চট্টগ্রামে কিন্তু আমরা ইনেট টু সিভিল পাওয়ার কিন্তু আমরা অংশগ্রহণ করা শুরু করেছি। সেনাবাহিনীর একটা বড় অংশ বিমান বাহিনীর সহায়তা নিয়ে আমরা কিন্তু ওখানে অপারেট করছি। তারপরে আমরা ইউএন মিশন, আমি আপনাকে বললাম 1991 সালে কুয়েত থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে কিন্তু আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পার্টিসিপেট করা শুরু করলাম। এভাবে কিন্তু আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের ক্যাপাসিটি বাড়তে থাকলো, ক্যাপাবিলিটিও বাড়তে থাকলো। তো আমাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে ইনেট টু সিভিল পাওয়ার, এগুলোকে সবগুলোই আমাদের কিন্তু মিলিটারি পরিভাষায় আমরা অপারেশন আদার দেন ওয়ার বলি। যদিও মিলিটারি কিন্তু প্রাথমিক দায়িত্ব দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করা। এটা আমেরিকান আর্মির জন্য যেরকম সত্য, আমাদের জন্যও সত্য। এটা আমাদের প্রধান কাজ। কিন্তু এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনেট টু সিভিল পাওয়ারে কিন্তু আমাদেরকে অবদান রাখতে হয় অথবা অংশগ্রহণ করতে হয়। নির্বাচন, ফ্লাড ডিউটি, এরকম করতে একটু আমি মানে আমাদের সময় প্রায় শেষ দিকে চলে এসেছে। আপনি যদি একটু করোনার সময় আপনারা যেটা করেছেন সেটা অনেক, আমাদের অপারেশন কোভিশিল্ড, ঠিক করোনা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দেখেন সরকার সেনাবাহিনীকে, বিমান বাহিনী, নৌবাহিনী সবাইকে কিন্তু ডিপ্লয় করেছেন অপারেশন কোভিশিল্ডে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা কিন্তু আপনার এই যে কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করা, তারপরে আমাদের এই যে সামাজিক দূরত্ব বজায় রাখা, রেস্কিউ করা, ইভেন আমাদের সেনা সদস্যরা তাদের নিজেদের রেশন থেকে উদ্বৃত্ত রেশন দিয়ে ত্রাণ সামগ্রী তৈরি করে রাতের অন্ধকারে, বিকজ অনেকেই কিন্তু যে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য মেন্টালি রেডি ছিল না, তাদের সবাইকে কিন্তু পৌঁছে দেওয়া। তারপরে বিভিন্ন জায়গাতে যেমন সম্প্রীতির বাজার, 1 মিনিটের বাজার, বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু আমরা এই যে
ঝুঁকি নিয়ে, তারপর আমাদের যে ইভেন সিএমএইচ গুলো যে আছে সবাই কিন্তু এই যে করোনা টেস্ট করা, তাই না, তারপরে ইভেন ঢাকা সিএমএইচ কিন্তু অনেকের ক্রিটিক্যাল পেশেন্টদের কিন্তু চিকিৎসা হয়, এবং যে সমস্ত হসপিটালগুলো করোনা টেস্ট করছিল বা করোনা চিকিৎসা দিচ্ছিলেন তাদেরও কিন্তু অনেক ধরনের হেল্প কিন্তু ঢাকা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল থেকে আসছিল। এই যে করোনা কিন্তু একটা গ্রেটেস্ট এক্সাম্পল যে সশস্ত্র বাহিনী, আপনি যে আস্থার জায়গাটা কিন্তু একদিনে আসেনি। এটা আমি বলবো যে আমাদের নেতৃত্ব এবং আমাদের সশস্ত্র বাহিনী নেতৃত্বে যারা ছিলেন এবং সশস্ত্র বাহিনীকে আমাদেরকে যারা নেতৃত্ব দিয়ে এসছেন আমাদের মিনিস্ট্রি থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যে ওই যে ক্যাপাসিটি এইটা দেখেছেন, যার জন্য কিন্তু দেশে এবং বিদেশে ইভেন আমি বলবো যে আমাদের যে স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের যে আমাদের 2টা কনস্ট্রাকশন ব্রিগেড আছে, তারা কিন্তু রাস্তা, ফ্লাইওভার, ব্রিজ, ইভেন পদ্মা সেতু দেখেন কনসালটেন্সি কাজ আমরা করছি, নিরাপত্তা, অ্যাপ্রোচ রোড তৈরি করা, তারপরে রেল লিঙ্ক প্রজেক্ট। তো এগুলা এই কারণেই এগুলো আমরা ইনফ্যাক্ট অর্জন করেছি, অবশ্যই অর্জন, এবং এটার জন্য কিন্তু সরকারের সবসময় কিন্তু একটা অ্যাটেনশন আছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বেশি যাতে পার্টিসিপেট করতে পারি সেই সক্ষমতাটা অর্জন করছি। আমাদের হাতে সময় একদম ধরেন আসলে 1 মিনিট সময় আছে, কিন্তু তবু আমি 1 মিনিট বেশি নিব। আপনার কাছে শুনতে চাইব একটু নারীর ক্ষমতায়ন নিয়ে, মানে সেনাবাহিনীর মাধ্যমে এবং বিশেষ করে বিমান বাহিনীর অনেক ঝুঁকিপূর্ণ কাজ, যেটা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়, অবলীলায় করে যাচ্ছে, এই জায়গাটা একটু ছোট্ট করে, সময় আর নেই আসলে। আমরা নারীর ক্ষমতায়ন শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই। আপনি জেনে থাকবেন যে 2000 সালে প্রথম নারী কর্মকর্তা বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। বর্তমানে প্রায় 200 জনের উপরে নারী কর্মকর্তা বিমান বাহিনীতে আছেন, এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি নারী বিমান সেনা এই প্রথমবারের মতো বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এই বছরেই। আর ইতিমধ্যেই আমরা কিন্তু নারী বৈমানিক তারা অলরেডি তারা ফ্লাইং শুরু করেছে, এবং আপনারা জানবেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও নারী বৈমানিকরা জয়েন করেছেন। বিমান চালনা কিন্তু একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, এবং আমার মনে হয় না এর বাইরে আমি আর অন্য কোনো এক্সাম্পল দেওয়ার দরকার আছে। সমানতালে আমরা অনুষ্ঠান শেষ করব আপনাকে দিয়ে, আপনি পুরো অনুষ্ঠানের একটা সমাপ্তি করেন। এই যে আমাদের গর্ব, আমাদের দেশের অহংকার, বাইরে আমাদের বড় সাইনবোর্ড, সব মিলিয়ে ছোট্ট করে সময় নেবে আপনি এটা শেষ করে দেন। ধন্যবাদ। 1971 সালে এই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যে 21শে নভেম্বরে সম্মিলিতভাবে একটি অপারেশন শুরু হয়েছিল, সেই যৌথ অপারেশনের স্পিরিটটা কিন্তু আমরা সর্বক্ষেত্রে ধরে রেখেছি। এটা বলা হয় যে শুধু আমরা যুদ্ধের জন্যই প্রস্তুতি গ্রহণ করছি না, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আপনি মেনশন করেছেন যে আমাদের ডেভেলপিং কান্ট্রির জন্য অনেকগুলো ইন্ডিকেটর আমরা মিট করতে পেরেছি। এগুলো আমরা কিভাবে করতে পেরেছি? এগুলোতে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের সাথে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। বাংলাদেশের 95% আমদানি রপ্তানি হয় সমুদ্রের মাধ্যমে, সেটা নৌবাহিনী কিভাবে সুরক্ষিত করেছে আপনি দেখেছেন। ব্লু ইকোনমির কনসেপ্টটা যেখানে এসছে, এখন কোস্টাল এরিয়াতে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, কোল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সমস্ত কিছুতেই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে এই ব্লু ইকোনমিতে কন্ট্রিবিউশন রেখে যাচ্ছেন। এবং সর্বোপরি আপনি যেটা যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই করোনা পরিস্থিতির সময়ে আমফানের আঘাত হয়েছে, তারপরেও কিন্তু এটার প্রস্তুতির জন্য মানুষকে উপকূল থেকে নিয়ে আসার জন্য 3 বাহিনী সমবেতভাবে কাজ করেছে। এবং এর পরবর্তী সময়ে বাহিনীগণ কিভাবে প্রস্তুত ছিল যে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে এই করোনা পরিস্থিতির জন্য প্রস্তুতি এবং পাশাপাশি ত্রাণ সামগ্রী দিতে পেরেছে। এবং এই করোনার সময় সশস্ত্র বাহিনী প্রতিটি সদস্য তাদের বেতনের অংশ বিশেষ দিয়েছে, এবং প্রতিটাকে শুধু তাই নয়, দেশে নয় বিদেশেও, মালদ্বীপেও আপনি জানেন যে আমরা আমাদের দিতে পেরেছি। শুধু ফাইটিং, শুধু যুদ্ধের প্রস্তুতিরই নয়, এর পাশাপাশি দেশ গঠনের, দেশ উন্নয়নে, দেশের সমৃদ্ধি রক্ষায় এবং দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এবং জনগণের আস্থা এবং গভর্নমেন্টের এই জন্য ভীষণ ব্লেসিং রয়েছে, গভর্নমেন্টের বাজেট রয়েছে এবং গভর্নমেন্টের ইন্সপিরেশন রয়েছে এই সমুন্নত রাখার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবসময় সজাগ, এবং আমাদের দেশের প্রতিরক্ষা, সার্বভৌমত্ব, পাশাপাশি দেশের উন্নয়ন সব ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য। আজকে এই 21শে নভেম্বর গতকাল ছিল সশস্ত্র বাহিনী দিবসে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই।